মহারাজের দর্শন হয়নি তো কি হয়েছে? মহামন্ত্রী কিন্তু এসেছিলেন আমাদের দর্শন দিতে। সুন্দরবন দেখার জন্য নয়, সুন্দরবন অনুভবের জন্য। মনের মধ্যে এক অনুভূতি সৃষ্টির জন্যই সুন্দরবন। সুন্দরবন মানে জঙ্গল, জল, আকাশ, মেঘের এক অদ্ভুত খেলা। আমি স্নেহা, আর তোমরা আমাকে চেনো এক্সপ্লোর উইথ সেজুতির জন্য। আমরা এখন আছি সুন্দরবনে, আর এটা আমাদের দ্বিতীয় দিন। আকাশ, মেঘ, জলের এই লীলা খেলা দেখতে দেখতে আমরা চলেছি আমাদের দ্বিতীয় দিনের লাস্ট স্পট তথা দোবাকিতে। মাথার ওপর তখন মেঘের ঘনঘটা। আচ্ছা, রাস্তাঘাটে বাস, অটো, টোটোর জ্যাম এগুলো তো আমাদের চেনা, কিন্তু জলে বোটের জ্যাম, সেটাই সুন্দরবনে গেলেই দেখতে পাবে। শুধু ইলিশ উৎসব বলে নয়, বর্ষায় সুন্দরবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে অনেক পর্যটকই এখানে ভিড় করে, আর তার পরিণাম স্বরূপ এই জ্যাম। দেখছো কিভাবে একটা বোট আর একটা বোটের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে প্রায়। প্রত্যেকেই নিজের বোট সামলাতে ব্যস্ত। আমরা তো যাই দুদিনের আনন্দ করতে, কিন্তু কিন্তু এদের কাছে এদের বোটটাই সব। এরা বোটটাকেই মা বলে পুজোও করে। পৌঁছে গেছি আজকের অন্তিম স্পট দোমাকিতে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সজনেখালি থেকে দোমাকি যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এখানেও রয়েছে ম্যানমেড একটা জঙ্গল। তবে এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেখানটা একটু ভিড়। ভিড় থাকার কারণটা একটু পরেই প্রকাশ পাবে। সুন্দরবনের চিত্রা হরিণ বা চিতল হরিণ এখন আমাদের সামনে, যে এই সবুজ প্রকৃতিকে আরো বেশি রঙিন আর আকর্ষণীয় করে তুলছিল। এখানে রয়েছে একটা মিষ্টি জলের পুকুর, ওই যে, আর রয়েছে ভূমি থেকে 20 ফুট উঁচু একটা ওয়াচ টাওয়ার। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রত্যাশা না করাটাই ভালো। তবে পর্যটকদের এখানে মূল আকর্ষণ হচ্ছে এই ক্যানোপি ওয়াক। মাটির ওপর উঁচুতে জালের মতো ঘেরা একটা হাঁটার জায়গা, বেশ নিরাপদ আর সেফ প্লেস থেকে বনের সৌন্দর্য, বন্য প্রাণীকে উপভোগ করার একটা খুব সুন্দর একটা ব্যবস্থা। চারপাশে জঙ্গল, মাঝখান দিয়ে হেঁটে চলা। বেশ লম্বা এই ক্যানোপি ওয়াক, প্রায় 496 মিটার। এখানে পর্যটকরা শুধুমাত্র বাঘের প্রত্যাশায় আসে না, তারা হরিণ, উদবেড়াল, বুনো শুয়োর, সারস, ঈগল, বনমুরগি এসবও দেখতে পারে যদি কপালে থাকে। এখানেও একটা বনবিবির মন্দির ছিল, প্রথমে দেখেছিলে তো। এই দোবাকি পঞ্চমুখীর কাছে। আসবার সময়তেই বলেছিলাম যে মাথার উপর মেঘের ঘনঘটা। এবার ফেরার পালা। বোঝাই যাচ্ছে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছি। শুধু ক্যাম্প দেখলেই তো চলবে না, আশপাশের খাঁড়ি দিয়েও তো যেতে হবে, তবেই তো সুন্দরবন ভ্রমণের আসল সার্থকতা। পঞ্চমুখী হলো 5টি নদীর সম্মুখস্থল। স্বাভাবিক সময়েও প্রচুর ঢেউ থাকে, কোনো কিনারা চোখে পড়ে না। এই পঞ্চমুখী একটা বিশাল জলরাশি, বলা যায় মোহনা অঞ্চল। সাধারণ ও আঞ্চলিক মানুষের বক্তব্য অনুযায়ী এই পঞ্চমুখী হলো 5টি খালের মিলিত স্থান। তবে গুগল বলে গঙ্গা মানে আমাদের পরিচিত হুগলি, মেঘনা, ব্রহ্মপুত্র, বিদ্যা ও মাতলার একত্রিত হওয়ার স্থান এই পঞ্চমুখী। বর্ষাকাল, আকাশে মেঘের ঘনঘটা, দূরে বিদ্যুতের ঝলকানি, মাঝে মাঝে কানে তালা লাগানো বজ্রপাত, যার সাথে এই বিপুল জলরাশির মাঝ দিয়ে ভেসে চলা এক রোমাঞ্চকর অনুভূতি। এই অনুভূতি কিন্তু শীতের সময় গেলে পাবে না। তার জন্য তোমাকে বেছে নিতে হবে ইলিশ উৎসবটাকে। জলের এই পাগলপনা, তার মাঝে বোটে লাঞ্চ করা, রীতিমতো দোলানি অনুভব করা, পঞ্চমুখীর জল ছিটকে গা ভিজিয়ে দেওয়া। বুঝতে পারছো কি রোমাঞ্চকর অনুভূতি ছিল? তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ
শুধুমাত্র আমাদের বোট নয়, এখানে পর পর সবকটা পর্যটক বোট একসঙ্গে চলে একদম লাইন দিয়ে। তবে যাই হোক, অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর এক অনুভূতি। আর এই অনুভূতিকে সাক্ষী করেই কবি গৌরী মিনু রায়ের লেখা চলো হারাই স্বপ্নের দেশে কবিতাটি, যার কয়েকটি লাইন বলে, নীল সমুদ্রের দেখা মেলে লঞ্চে বসেই, গর্জন সে করে কিন্তু স্তব্ধ হয় না কখনোই। লঞ্চের ডেকের তলে নীল জলরাশি, চোখের কোণে জমে স্বপ্ন রাশি রাশি, অন্তহীন ঢেউয়ের ভাঙা গড়ার খেলা, দিগন্তের বুকে চলেছে রঙের মেলা। সবুজের বনের মাঝে পেলাম যে মনের সুখ, পার হব মোহনা আর দিশেহারা সমুদ্রের বুক। হঠাৎ দেখি নদীর ওপর আছড়ালো এক ঢেউ, মিলিত হয়েছে কি জানে তা কেউ? মিলিত হয়েছে নদী সাগরের আকর্ষণে, অন্তহীন আকাশ জুড়ে দিচ্ছে এক হাতছানি। নীল অথবা ধূসর আছে বিদ্যুতের ঝলকানি, মন হারিয়ে যায় কোনো এক অচিন পুরের দেশে। চলো হারাই আমরা সবাই স্বপ্ন যেথা মেশে। The next day. আমাদের ইলিশ উৎসবের শেষ দিন। সুন্দরবনের গ্রাম্য পরিবেশ ও ভাসা নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছে একটি লোকনাথ বাবার মন্দির। বেশ দীর্ঘ পথ অতিক্রম করে সেখানে পৌঁছতে হবে। আসলে গ্রামের ভেতরে এই মন্দিরটি। এই মন্দিরটিকে কেন্দ্র করেই বসেছে বাজার। গ্রামের মানুষ নিজেরা আমরা নিজেদের আজকে চাষের 3 নম্বর সবজি, দিন সেখানে ফসল, আমরা চলেছি আজকে ফল, লোকনাথ নিজেদের বাবার বানানো মন্দির দর্শনে। আচার, বড়ি, এমনকি দই, মিষ্টি নিয়ে এই বাজার সাজিয়েছে পর্যটকদের জন্য। যারা সাধারণত ফটোগ্রাফি ট্যুরে আসে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বানানো এই ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প। আমরা এখন রয়েছি লোকনাথ বাবার মন্দিরে। বেশ প্রাচীন, ঐতিহ্যপূর্ণ এই লোকনাথ বাবার মন্দির। এই অঞ্চলেই আমাদের সঙ্গে একজনের আলাপ হয়েছিল, যার ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাকে নাকি দক্ষিণ রায় টেনে নিয়ে গিয়েছিল। ভগবানের কি আশীর্বাদ তার ওপর, তিনি সেদিন আমাদের সামনে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই বিজ্ঞানের আশীর্বাদও ছিল। তাও এবার ঘরে ফেরার পালা। আমাদের মন ভারাক্রান্ত তো বটেই, সাথে সাথে আকাশের মনও বড্ড ভারী। ইতিহাস বলে মুঘল সম্রাট আজিজ-উল-দৌলার আমলে এই সুন্দরবনের একাংশ লিজ নিয়ে প্রথম এখানে বসতি গড়ে তোলেন। ১৯৮৭ সালের ভারতবর্ষের সুন্দরবন আর ১৯৯৭ সালের বাংলাদেশের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তবে এখানকার জনজীবন এখনো বেশ বিপর্যস্ত। তারা প্রতিনিয়ত লড়াই করছে অজানা ভয়ের সঙ্গে। মৎস্যজীবীরা লড়ছে জোয়ার ভাটার সঙ্গে বা জলের কুমিরের সঙ্গে, মৌয়ালিরা লড়ছে বাঘের সঙ্গে, আর আমরা পর্যটকরা দুদিনের আনন্দ করতে যাচ্ছি। পর্যটন শিল্প ছাড়া কোনো শিল্পই এখানে নেই, তবে তারা সুখে আছে। ম্যানগ্রোভের আড়ালে, কংক্রিটের যান্ত্রিকতা থেকে অনেকটা দূরে, স্বার্থপর সমাজ থেকে দূরে, তারা নিজেদের মতো করে বেশ ভালো আছে। চলো, গল্প করতে করতে আমরা একদম পৌঁছে গেছি শেষ পর্যায়ে। এবার ক্যানিং থেকে সোজা শিয়ালদা। দুরাত্রি ৩ দিনের এই ৪০ জনের পরিবারের এখানেই সমাপ্তি। তবে আবার তোমার সবুজে ফিরতে চাই সুন্দরবন।